কথায় কথায় একদিন তামিম ইকবালের সঙ্গে কথা হচ্ছিল। তিনি জিজ্ঞেস করছিলেন যে অমিত ভাই, বাংলাদেশে ক্রিকেটের সব থেকে বড় সমস্যাটা কি বলতে পারবেন? অনেক কিছুই বলছিলাম, 1 2 3 4 করে। বলছে না, এই সব কিছুই না, সমস্যাটা হচ্ছে ট্রাস্ট। বিসিবির সঙ্গে ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেটারদের যে ট্রাস্ট, সমস্যাটা সেই জায়গাটায়। এই মেলবন্ধনটা যদি তৈরি করা যায় তাহলে ফলাফল আজ না হোক কাল আসবে। সে পথেই কাজ করছেন তামিম ইকবাল। একই সঙ্গে তার আগেই যে দুই সভাপতি যদি বলি, ফারুক আহমেদ এবং বুলবুল আমিনুল ইসলাম বুলবুল, তারাও চেষ্টা করেছেন তাদের ক্রিকেট মস্তিষ্ককে কাজে লাগানোর জন্য, ক্রিকেটের জন্য। এই যে গত 20 মাস এই 3 সভাপতি কাজ করেছেন, এবং তার আগে 12 বছর নাজমুল হাসান পাপনের যে ক্রিকেট বোর্ড ছিল, সেটার সঙ্গে তুলনা করে আমরা কথা বলতে চাই। কেমন ছিল আসলে ফারুক, বুলবুল, তামিমের 12 বছর বনাম 20 মাস? এই যে আলোচনা, সে আলোচনাটা করবার জন্য আমাদের আজকে স্টুডিওতে আছেন আমাদের খুব শ্রদ্ধেয় ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইশতিয়াক ভাই, স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন পর আপনার সাথে এখানে কথা হচ্ছে। নিয়ামুর রশিদ রাহুল, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই সঙ্গে রাহুল ভাই আইসিসির ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন দীর্ঘদিন। এই সময় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনাটা করবার আগে দর্শক ছোট্ট একটা জিনিস আমরা দেখাতে চাই। নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডের ঠিক শেষের কিছুদিন আগে তাদের বাংলাদেশি ক্রিকেট আসলে কেমন চলছিল, অনেকগুলো ধারাবাহিক রিপোর্ট হয়েছিল। সবগুলো রিপোর্ট একসঙ্গে করে আমরা একটা প্রোমো করেছিলাম, সেটা একটু দেখে আসতে চাই। আম্পায়াররা কে কোন ম্যাচ আম্পায়ারিং করবেন সেটা নির্ধারিত হয় এই অফিসটা থেকে। যিনি সদস্য সচিব তিনি লন্ডনে থাকেন। এই কমিটিতে কেন আসেন? ভিডিওটা কি অন করে রাখছেন? এদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সম্পদ বলা হয় দর্শকদের। যখন এই সম্মান দেখায় একটা ক্রিকেট বোর্ড, আস্তে আস্তে হয়তো বা সেই দর্শকরাও মুখ ফিরিয়ে নেবে। 5টা বছর পেরিয়ে গেছে, ইনডোর ঠিক ইনডোরের মতোই আছে। বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট, রীতিমতো হোস্টেল, সম্ভবত পৃথিবীর একমাত্র একাডেমি। কেমন চলছে ক্রিকেট না, কেমন চলছিল ক্রিকেট। সম্ভবত পৃথিবীর একমাত্র একাডেমির কথা বলছিল বিসিবি, যেটাতে আসলে হোস্টেল হিসেবে ব্যবহৃত হয়। একাডেমি ঠিক না, কখনো কখনো ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি আবাহনীর ক্রিকেটাররা থাকতেন সেই একাডেমিটাতে, পরে একদিক সময় মোহামেডানকেও দেখেছি। কিন্তু ক্রিকেটটা ঠিক এভাবেই চলছিল। সেই জায়গা থেকে গত 20 মাসে ফারুক আহমেদ দায়িত্বে আসলেন, আমিনুল ইসলাম বুলবুল আসলেন, তারপরে তামিম ইকবাল, 3 সাবেক অধিনায়ক। কেমন চলছিল? ইশতিয়াক ভাই, আপনাকে দিয়েই শুরু করি। মানে এই যে আমরা আলোচনাটা করছিলাম যে ক্রিকেট নিয়ে ভাবা, সব কিছুই হবে তা না, সমাধান যে একদিনে হয়ে যাবে তা না, কিন্তু পরিবর্তন করা। আপনিও একটা কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেছেন, যে প্রতিষ্ঠানকে নিয়ে যে ভাবা, কীভাবে ডেভেলপ করা যায়, কাজটা করা যায়, আপনি সেই জায়গাটা কীভাবে তুলনাটা দেখবেন নাজমুল হাসান পাপনের এই 12 বছরের সাথে এই 20 মাস? না, প্রথম থেকেই যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন ক্রিকেট বোর্ডের, যে প্রফেশনালি চালানো, একটা প্রফেশনাল সেট আপ, প্রফেশনাল স্ট্রাকচার। কেবলমাত্র একটা সময় আমরা দেখেছিলাম যে যেটা কিনা একটা কর্পোরেট সেট আপ করা হয়েছিল। আপনার ম্যাকি দুধিয়া জিম্বাবুয়ে থেকে একজনকে আনা হয়েছিল, এবং সে তখন নামানা বিল্ডিংয়ে, প্রথমে তো ছিল স্টেডিয়ামে, ন্যাশনাল স্টেডিয়ামে, সেখান থেকে চলে আসলো গুলশান নামানাতে। সেখানে কিছুদিন পরে আমরা শিফট করে গেলাম মিরপুরে। যতদিন গুলশানে ছিল নামানা টাওয়ারে, সেই সময়কার আমি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলি, যেখানে একজনকে আনা হয়েছিল। আইসিসির প্রবলি রেকমেন্ডেশন ছিল, তখন কেবলমাত্র টেস্ট স্ট্যাটাস পেল। সো উই সাডেনলি রিয়েলাইজ দ্যাট না, ক্রিকেট একটু প্রফেশনালি আমাদেরকে চালাতে হবে। সো অ্যাডমিনিস্ট্রেশন, একটা ফাইন্যান্স ম্যানেজার ছিল, মার্কেটিংয়ের ম্যানেজার ছিল, বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার্স ওয়ার অ্যাপয়েন্টেড। ফাংশনটা এটাই ছিল যে দ্য সিইও উইল ক্যারি আউট দি পলিসিজ অফ দ্য বোর্ড। অ্যাকচুয়ালি কী হওয়া উচিত? অ্যাকচুয়ালি হওয়া উচিত যে যারা বোর্ড মেম্বার্স তারা পলিসি দেবে এবং যে সিইও সেটাকে এক্সিকিউট করবে। আমাদের কিন্তু এখানে ঠিক ওইভাবে ওই যেটা ম্যাকি 2 দেওয়ার সময় হয়েছিল, তারপরে কিন্তু এটাতে হয় কি, অ্যাকাউন্টেবিলিটি হয়, প্রপার গভর্নেন্স হয়, যেটা খুবই প্রয়োজন। বিকজ ক্রিকেট বোর্ড কিন্তু এখন এই মুহূর্তে আরও বেশি প্রয়োজন, বিকজ ইট ইজ আ ভেরি রিচ বোর্ড। অনেক এখানে ফাইন্যান্সিয়াল
ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ম্যাটার্স ডিসিশনস নেওয়া হয়ে গিয়ে থাকে। এখানে অবভিয়াসলি দোজ হু আর ইন দ্য ডিসিশন মেকিং অ্যান্ড এক্সিকিউটিং দোজ ডিসিশনস, অ্যাকাউন্টেবিলিটিতে তো অবশ্যই এখানে সেটা না হতো, অ্যাবসেন্স ছিল বলেই ফারুক মধ্যেখানে এই না থাকার কারণে হি ওয়াজ হিউজলি মিসআন্ডারস্টুড, আই উড সে। 200 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। তো ওইটা আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য রিজন। এবং এটাও ছিল বিকজ দের ইজ নো গভর্নেন্স, একটা 1400 কোটি টাকা 1500 কোটি, নট জাস্ট দি আমাদের এত যে সামর্থ্য, আর্থিক সামর্থ্য, সেটার কারণে না। দিস ইজ আ বোর্ড উইচ ইজ ডিলিং উইথ ফরেন কান্ট্রিজ, all the test playing nations and so many countries of the world. Important correspondences, communications, decisions, adan pradhan hocche. Cricket is such a popular game. Cricket globally amaderke ajke ekta porichoy diyeche because of what? Because of cricket. So cricket is in the limelight. So ekhane amra uchit etake to give it due importance and যদি আমাদেরকে বিদেশ থেকে যদি আমাদেরকে একজনকে নিয়োগ করতে হয়, সো বি ইট, বিকজ ইট ইজ অ্যাবাউট আপনি বলছেন যে পেশাদারিত্বের কথা। রাহুল ভাই, আপনি এক জায়গায় আলোচনা করছেন যে সেই পেশাদারিত্বের মধ্যে জুনক্সকে আনা হয়েছিল, আপনি বোধহয় খুব কাছ থেকে দেখেছেন, আমার থেকে আরও ভালো বলতে পারবেন, যে আমিনুল ইসলাম বুলবুলের সময় যে কীভাবে কাঠামোটা যাবে, পেশাদার কাঠামোটা, হেড অফ এইচআর, আমরা যদি বিসিবির হেড অফ এইচআর নেই, সিএফের কথা আমরা আরও বিস্তারিত আলোচনা করব নিশ্চয়ই। মানে এই জায়গায় কি একটা স্বপ্ন দেখা হচ্ছিল কিনা যে এবার অন্তত একটা পেশাদারিত্ব রূপ কাঠামো দাঁড়াবে? ধন্যবাদ। হ্যাঁ, এটা ঠিক যে জুনক্স একটা কোম্পানি, যতটুকু আমি জানি যে সিঙ্গাপুরের একজন কোম্পানি, ওটা ফুল স্ট্রাকচার করার জন্য, এমপ্লয়ীদের জন্য একটা স্ট্রাকচার ডিজাইনের জন্য করতে পদক্ষেপ নিয়েছিলেন এবং স্টার্টও করে দিয়েছিলেন, পেপারে বিজ্ঞপ্তি দিয়ে বা সোশ্যাল মিডিয়াতে বা আমাদের বিসিবির ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কল করা ইন্টারভিউর জন্য, এবং ফুল ফ্লেজড ইন্টারভিউ করা হয়েছে। সেখানে আমিও পার্টিসিপেট করেছি, আমিও ওয়ান অফ দি কন্টেন্ডার ছিলাম আর কি ওখানে। স্টিল এখন পর্যন্ত ওটা পেন্ডিং অবস্থায় আছে, বা আদৌ এটা কতদূর পর্যন্ত যাবে সেটাও জানি না। বাট যে পজিশনের জন্য চাওয়া হয়েছিল সেগুলির জন্য অলরেডি আমরা ফুল ফ্লেজড আমরা কিন্তু ইন্টারভিউ দিয়েছিলাম ইন ফ্রন্ট অফ দি জুনক্স, তাদের প্রতিনিধির সামনে। তো এটা একদিক দিয়ে ভালো হচ্ছিল, ভালো হতো যে একটা প্রফেশনালিজম আসতো। তামিম একটা খুব ভালো কথা বলে, সেটা হলো যে আপনিকে রাইট প্লেসে রাইট পারসন আপনি যখনই দিবেন তখনই আপনি তার কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটিটা পাবেন, জবাবদিহিতা আপনার থাকবে। সো আমার কাছে মনে হয় যে এটা যদি ইমপ্লিমেন্টেশন করা হয়, আই হোপ হয়তো এটা করবে, ওটা শুধু তামিমের বোর্ডের জন্যই ভালো হবে না, এটা সামনে যারাই আসবে না কেন, কখনো কোনো সময় কেউ যদি আসে তাদের জন্য কিন্তু অনেকটা মানে কাঠামো দাঁড়ালে সুবিধা হচ্ছে যে তামিম হয়তো ভালো, তার চিন্তাটা ভালো, সে হয়তো এক্সিকিউশন করতে পারে। কেউ যদি আরেকজন চলে আসে, তার যদি চিন্তাটা খারাপ হয়, তখন কিন্তু ফলাফলটা খারাপ আসবে। মানে কাঠামো দাঁড় করালে সুবিধা হচ্ছে যে যেই আসুক তাকে সেটা মানতে বাধ্য হবে। একটা জিনিস দেখেন, প্রত্যেকটা অর্গানাইজেশনে কিন্তু একটা পলিসি থাকে, একটা কোড অফ কন্ডাক্ট থাকে, একটা এইচআর পলিসি থাকে, আপনার টপ ম্যানেজমেন্ট থাকে, তারপরের ম্যানেজমেন্ট থাকে। একমাত্র যারা ডাইরেক্টর লেভেল আছে তারা কিন্তু আলটিমেটলি প্রতি মাসে যাবে তার ডেভেলপমেন্ট জানার জন্য। বাট ওইখানকার সব থেকে বড় যে মেইন লোক থাকে, ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও, সো হি অ্যান্ড হিজ টিম, সে তার মতন করে টিমটা সাজায়, তা সেই টিম অনুযায়ী তাদেরকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়, হায়ারকি অনুযায়ী, পজিশন অনুযায়ী তাদেরকে ওইভাবে কাজ করা হয়। এটা সব জায়গায়, সব অর্গানাইজেশনে কিন্তু এটা একটা পলিসি আছে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পলিসি আছে কি না আমি ঠিক বলতে পারবো না, টু বি অনেস্ট, কারণ কিছু পলিসি হয়তো ডেফিনেটলি আছে যেটার অসমাপ্ত। ওটা যদি সমাপ্ত করতে হয়, তা না হলে তো জুনুসকে নিয়ে আসতো না। তো যখন দেখা গেল যে বুলু ভাই যখন দেখলো যে এই জায়গায় আমার গ্যাপ আছে, তখনই সেই ইনিশিয়েটিভগুলি নেওয়া শুরু করেছিল। আনফর্চুনেটলি বলেন না হয় না কেন, সেটা হয়তো এক্সিকিউশন হয়তো করে যেতে পারেন না উনি, বাট যিনি আসবেন, জিনিসটা তো প্রতিষ্ঠানের, জিনিসটা তো আর বুলুল ভাই বা ফারুক ভাইয়ের বা তামিমের না, জিনিসটা তো হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তো ডেফিনেটলি এটার ব্যাপারে যে দায়িত্বে আছেন
তিনি হয়তো আবার হয়তো ফাইলটা খুলবেন, খোলার পরে ওখানে ইফস অ্যান্ড বার্স যদি থাকে হি ক্যান আস্ক দি কোয়েশ্চেন্স টু দ্যাট কোম্পানি মানে কন্টিনিউটা করতে চুক্তি হবে। হচ্ছে, বিকজ আপনি তো যাদের সাথে করেছেন তাদের সাথে তো একটা ডেফিনেটলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আপনার একটা চুক্তি হয়েছে। সো আপনি তার সাথে মিটিংয়ে বসতে পারেন। তো অ্যাডহক কমিটি যেহেতু আছে, এটা আমার মনে হয় যে নির্বাচনের পরে হয়তো হতে পারে। এটা সময়ের অপেক্ষা, এটার জন্য আমাদের বসতে করতে হবে। ইস্তেক ভাই, আমি এই যে রিপোর্টটাতে দেখছিলাম যে দর্শকদের ভাঙা চেয়ার ছিল মিরপুরে, মানে আপনি রেসপেক্ট করছেন না দর্শক, আপনি ভাবছেন যে বাংলাদেশে ক্রিকেটে সাকিব তামিম খেলছিল সেই সময় দর্শকরা আপনি যেখানেই বসাবেন ওনারা দেখবে। সে জায়গায় এসে তামিম নিজে আজকেও গত পরশু আমরা দেখলাম যে ওয়াশরুমগুলো মানে টয়লেটগুলো দেখার চেষ্টা করেছেন, কি কাজ করছে, ফ্যাসিলিটিসগুলো খুব ভালো ছিল। কিন্তু একটা স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়ামে একটা দেখাশোনা করার জন্য এনএসসির একজন ম্যানেজার থাকেন, বিসিবির একজন ভেন্যু ম্যানেজার থাকেন, বিসিবির সিও থাকেন। তারা কি কখন এটা কি আসলে বোঝায় কি না যে বোর্ড প্রেসিডেন্টকে নিজে যেতে হয়? তার মানে তারা কি করেন? ওয়েল, এখানে বোর্ড প্রেসিডেন্টের একটা অবভিয়াসলি একটা প্যাশন আছে, তার একটা ইচ্ছা আছে যে সে এসে কিছু একটা ইম্প্যাক্টফুল কিছু একটা করবে, তার চিন্তাভাবনা আছে, সেটার তাগিদেই কিন্তু এটা করছে। অবভিয়াসলি ইটস নট হিজ জব। হিজ জব ইজ নট টু সি ওয়েদার দ্য টয়লেট ইজ ফাংশনিং প্রপারলি নট। কাম অন, আই মিন ইটস এ জোক। এটা হওয়া উচিত, এখন কেউ নাই বিধায় হি ইজ giving some sort of an attention in these areas. এটা হওয়া উচিত CEO or a respective department. I don't know whether it is এটা HR এর আন্ডারে হবে, না অপারেশনস এর আন্ডারে হবে, না এটা কমার্শিয়াল ইসের আন্ডারে হবে। কোনো না কোনো একটা ডিপার্টমেন্ট আছে যেটা আন্ডারে এটা থাকবে, ইউনো। সেটার সাবকমিটির যে কনভিনার কিংবা যে চেয়ারম্যান অফ দ্য সাবকমিটি, it should be his responsibility. CEO is there to coordinate, obviously. তারপরে এখানে আমি কোনোভাবেই দেখি না why the president should get involved in seeing whether the toilet is all right. সে তো বাধ্য হয়েছে, গত সেটাই, তার 20 বছর তো আর কেউ যায়নি এভাবে। ওভারঅল কম সময়ের মধ্যে ইম্প্যাক্ট রাখার মতো কিছু কিছু জিনিস, যেমন অবভিয়াসলি প্লেয়ারদের বেতন বাড়ানো, উইমেন্স ক্রিকেটার্সদেরকে, দিজ আর আগে তো কেউ করে নেই, এগুলো তো ওভারলুক করেছে। দিজ আর ইম্পর্টেন্ট because they are the biggest stakeholders. Supporters are big stakeholders. তাদের কমফর্ট দেখা তো অবভিয়াসলি প্রয়োজন। আমি বলছি না যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, বাট ইট ওয়াজ নেগলেক্টেড। অ্যাটলিস্ট সে ডিসিশন নিয়েছে, ডিসিশন যেমন আমরা ডিসিশন নিতেই আমাদের অনেক দিন সময় লেগে যায়। হি থট অ্যান্ড হি ডিড। আমরা যখন ফারুক ভাই প্রথম আসলেন, যে টিকিট নিয়ে হজবরল অবস্থা আমরা অনেক দেখেছি। অনলাইনে টিকিট করলেন, 13 কোটি টাকা বিপিএল এর টিকিট বিক্রি হয়েছে, সেটা কিন্তু এখনো চলছে। মানে আপনি চিন্তা করেন, এর আগে কেউ 12 বছর টিকিটিং নিয়ে কেউ চিন্তা করে নেই, মানে 13 কোটি টাকা যে আয় করা সম্ভব একটা ক্রিকেট বোর্ডের, এটা কম সময়ের মধ্যে। ফারুকই বলি না বুলবুল বলি, তামিম এখানে এসছে, যেহেতু ক্রিকেট খেলেছে, দে লাভ দ্য গেম, দে জেনুইনলি দে ওয়ান্টেড দ্য বেটারমেন্ট অফ ক্রিকেট। আগে যারা ছিল তাদের মধ্যে তো সেই প্যাশন, সেই আর্জেন্সি তো থাকার কথা না, because they are the players. তারাই তো চাইবে, in the truest sense of the term, ক্রিকেটের মঙ্গল ছাড়া তো তারা কিছু চিন্তা করবে না। অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, তাদের তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, অন্তত আমার যতটুকু ধারণা, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাবিলিটিস, হ্যাঁ, নিজের অফিস চালানো ইজ ওয়ান থিং, আর বিসিবির মতো একটা বিশাল একটা অর্গানাইজেশন, সেটা চালানো ইজ ডিফারেন্ট। বুঝলাম বুলবুলের একটা এক্সপিরিয়েন্স হয়েছে আইসিসি, এবং সব কিছু সে অ্যানালাইজ করে সব কিছু সে প্রফেশনালি করার, এক্সিকিউট করার একটা, বিকজ হি ইজ বিন গ্রুমড দেয়ার, হি ইজ বিন ট্রেন্ড দেয়ার। তো তারও অনেক কিছু পরিকল্পনা মনে হচ্ছিল যে ক্রিকেট ফর দ্য বেটারমেন্ট অফ ক্রিকেট। তামিমও এসছে, তামিম ইজ সর্ট অফ আ ন্যাচারালি অ্যাগ্রেসিভ গাই, you know, he will think and he will try and execute. T10 ম্যাচ খেলছেন, সেটাই তো কম সময়ের মধ্যে। লেটস হোপ যে যতদিন আছে। রাহুল ভাই, আমি যদি বলি আপনাদের জায়গা, আপনি তো ম্যাচ রেফারি কাজ করছেন, এই জায়গায় আমরা সাইফান টোফেলের কথা জানি। দর্শকদের আমি মনে রাখতে চাই, মানে কাউকে অসম্মান করার জন্য না, যে একটা সময় আমরা রেফারি যে অবস্থা ছিল আম্পায়ারিংয়ের, কষাই আম্পায়ার বলতো তাদের, কিন্তু আমাদের দেশে আম্পায়াররাও যে যোগ্যতম জায়গায়, যারা সেটা এই 2 বছর কেউ কোনো প্রশ্ন তুলতে পারে না কোনো ম্যাচে নিয়ে। ভুল হবে, সেটা মানুষ ভুল করতে পারে, মানে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারিয়ে দিচ্ছে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তাদেরকে গত লাস্ট 12 বছর আমরা দেখেছি যে
এরকমভাবে কাজে লাগাতে। সেখানে আমরা সাইমন টফেলকে আনা দেখেছি, যে বাইরে থেকে এসছেন, আপনাদের খুবই এক্সপেন্সিভ ছিল, তারপরে তো শেখার জন্য খুব দরকার লাগে, কারণ এটাও আমাদের ম্যাচ রেফারি আম্পায়ারদের তৈরি করা। মানে আপনারা কতটুকু বেনিফিটেড হয়েছেন ওই জায়গাটা? টু বি অনেস্ট, আম্পায়াররা কতটুকু বেনিফিট হচ্ছে কি হচ্ছে না সেটা আম্পায়াররা বলতে পারবে, বাট বিং এ ম্যাচ রেফারি আমি বলবো যে ম্যাচ রেফারিদের জন্য কিন্তু একটা খুব ভালো ওপেন ডোর ওপেন হয়েছে আর কি। তা আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই নেসেসারি ছিল, কারণ আপনি একটা আম্পায়ারকে অ্যাসেস করবেন, কি দেখে অ্যাসেস করবেন সেই টুলসগুলি তো আপনি জানেন না। সো ম্যাচ রেফারির তো ওই টুলসগুলি প্রথমে জানতে হবে। তো আমি যখন আইসিসির ম্যাচ রেফারি হলাম, আমার সাথে যখন শিপার ভাই যখন হলো, আইসিসি কিন্তু শুধুমাত্র আমাদের যে টুলস অ্যান্ড টেকনোলজিগুলি আমাদেরকে দিয়েছে সেটা থেকে 1-2 দিনের একটা ট্রেনিং দিয়েছে। দেন আমরা প্রতিটি ম্যাচ যখন বিভিন্ন জায়গায় যখন আমরা গিয়েছি, আমরা আরেকজনের ম্যাচ রেফারির কাছ থেকে আমরা হেল্প নিয়েছি, সে কীভাবে কাজ করে, সে কীভাবে রিপোর্টগুলি লেখে। এরকম অনেকেই আছে তারা আমাদেরকে হেল্প করেছে, বিকজ আইসিসিতে একটা জিনিস আছে যে আপনাকে অবশ্যই একজনকে হেল্প করতে হবে, এবং তারা কিন্তু এই জিনিসটা মানে। কারণ আপনি একজন ম্যাচ রেফারি, একটা ম্যাচের ইন্ডিভিজুয়ালি হেড আপনি, তার মানে আপনি তো ওর জায়গাটা তাহলে আপনি খাচ্ছেন না। যেমনটা আমাদের দেশের সব থেকে বেশি নেগেটিভ চিন্তা হয় আর কি, যে আমার জায়গাটা মনে হয় আরেকজনকে নিয়ে নিচ্ছে, বা কবে আমি আপনার জায়গাটা আমি খেয়ে নিব। তো এই জিনিসগুলির এই মেন্টালিটি কিন্তু ওখানে নাই। সো সাইমন টাফেল আসার পরে কিন্তু এই মেন্টালিটি কিন্তু এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে। আপনি লাস্ট 3 বছরে দেখবেন যাই কিছু হয়েছে, কিন্তু ম্যাচ 6টা টিম বিপিএলে খেলেছে, যেমনটির কোনো সমস্যা হয় নাই। 7 নম্বর টিম ছিল কিন্তু আম্পায়ার ডিপার্টমেন্ট। তো 7 নম্বর টিমের কিন্তু আপনারা যে রকম রিপোর্ট আগে যেরকম করেছেন, আপনি শুরুতেই যে রিপোর্টটা প্রথমেই যে ক্যামেরাটার যে শোটা করেছেন, ওটাও কিন্তু এখন আর নাই। সো তার মানে কি? তার মানে হলো প্রসেসটা খুব ভালো হচ্ছে। সো এখানে যারা আম্পায়ারিং যারা করছে, সেখানে গুড নাম্বার অফ আম্পায়ার আমাদের এখন প্যানেলে আছে, গুড নাম্বার অফ ম্যাচ রেফারিজ আমাদের প্যানেলে এখন যুক্ত হচ্ছে, যদিও লং ওয়ে টু গো। আরো 2-3 যোগ্য লোকরা, মানে যাকে যে ম্যাচ দেয়া দরকার চেষ্টা করা হচ্ছে সেটা করতে। কিন্তু এর মধ্যেও দেখবেন যে অযোগ্য লোকগুলো কিন্তু ওখানে ঢোকার জন্য কিন্তু এখন অনেক উপর থেকে অনেকেই ফোন টোন দেওয়ার ব্যবস্থা করছে। বাট সাইমন টাফেলের ব্যাপারটা হলো কি জানেন? সাইমন টাফেলটা হলো যে আপনার হি ইজ এ কমপ্লিট প্যাকেজ। যেমন আপনি ডেফিনেটলি আপনি যদি ভালো হন, এখানে নেমটা কিন্তু ফ্যাক্টর না। আমি আইসিসির ম্যাচ রেফারি, বাট আমার জায়গায় যদি আরেকজন ভালো হয়, ডেফিনেটলি ও থাকলে কিন্তু আমার জায়গায় রিপ্লেসমেন্টে কিন্তু তাকে বসিয়ে দিবে। কোচরা কি রকম করে বেস্ট ক্রিকেটারকে দেখে, চোখে দেখে বুঝতে পারে যে এই ছেলেটার মধ্যে প্রতিভা আছে। আম্পায়ারও নিশ্চয়ই রেফারিংও তাই, সাইফন দেখে বুঝবে যে না অমিত বোধহয় পারবে, ও সেকেন্ড ডিভিশন করে, কিন্তু ওকে আসলে উপরে নিয়ে আসা যাবে। একটা জিনিস চিন্তা করে দেখেন, এই লাস্ট যে ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপের ফাইনালে কারা ম্যাচ করেছে আপনি একটু চিন্তা করে দেখেন তো। আমরা কি সবসময় আগে কমন 2-3 জনের নাম দেখতাম, কুমার ধর্মসেনা 4বার বা 5বার তারা ফাইনাল করেছে ওয়ান ডে টেস্ট ইয়েতে, বাট গতবার কারা করেছে আপনি একটু দেখেন তো। বিকজ এখন কিন্তু ইভলিউশন হচ্ছে, এবং আপনার ম্যাচ রেফারি রিপোর্ট যাচ্ছে, ম্যাচ রেফারি রিপোর্টের উপরে তাদের ইভলিউশন হচ্ছে, এবং কি নট অনলি দ্যাট, এটা কিন্তু ভাইস ভার্সা। আমি যে আরেকজন আম্পায়ারের উপরে যে আমি রিপোর্ট লিখছি, আম্পায়ারও কিন্তু আমার ব্যাপারেও কিন্তু রিপোর্ট দিচ্ছে যে আমি পুরো সিরিজটা কি করছি, আমি আন্ডার-19 কেমন করলাম, আমি ওয়ার্ল্ড কাপে কেমন করলাম, এরকম রিপোর্টও কিন্তু আমাদের যাচ্ছে। তার মানে কি এখানে কিন্তু আপনি যে বায়াসনেস যে কাজ করবে তা কিন্তু না। সেটা দেখা যায়। এই জিনিসগুলি কিন্তু সাইমন টাফেল আমরা একটা বিরতি নিব, তার আগে একটু ইস্তেক ভাই জিজ্ঞেস করি যে এই সব কিছু ভালো কাজ অনেক সময় আমরা দেখি যে নির্বাচনের কিছু সমঝোতা আছে, খারাপ লোকরা ঢুকে যায়। এই যে বলছেন যে ফোন আসছে বাইরে থেকে, এখন আবার শুরু হয়েছে, যেটা গত 2 বছরে ছিল না। মানে বলছি সেই সমঝোতা করতে যায় খারাপ লোকদের সঙ্গে, তখন কি আপনি ভয় পান কিনা যে কিছু ঘটনা ঘটে যেতে পারে? এটা আমার মনে হয় যারা কন্টেস্টেন্টস, যারা ইলেকশন করতে এসছে, তারা তো এসছে ইচ্ছা প্রকাশ করেছে যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর মেম্বার হবে বলেই। তো এখানে ইলেকশনের মধ্যে দিয়ে যেতে হবে, ইউ হ্যাভ টু কন্টেস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু উইন। হাউ ডু ইউ উইন? You'll have to find out ways. What are the ways? Who are the ones who can help you in your ways? So আমার মনে হয় যে যারা সত্যিকারের ইলেকশন যারা করবে,
তারা তরিকাটা তারা দে আর অলরেডি ট্রাইং টু ফিগার আউট যে হোয়াট আর দি স্টেপস আই ক্যান টেক টু মেক শিওর দ্যাট আই উইন। তো এখানে কনস্টিটিউশনের কিছু কিছু আমরা আসলে তরিকা নিয়ে আরও অনেক কথা বলবো রাহুল ভাই। একটু আপনি যেহেতু জব করেন, তারপরেও তরিকাটা কিভাবে ঠিক করা যায়, যোগ্য লোকদের জায়গায় তো আসতেই হবে। ইলেকশনের এই স্টুডিওতে অনেকে আমাদের আলোচনায় বলেছেন যে এইসব সংগঠনে ইলেকশন থাকাই উচিত না, কারণ ইলেকশনের ফাঁক ফোকরে এত লোক আসে যে আসলে তাদের সাথে সমঝোতা করতে যে ভালো কাজগুলো আর করা হয় না, ইচ্ছা থাকলেও অনেকে পারেন না। আমরা কথা বলছিলাম 3 অধিনায়কের তাদের ক্রিকেট মস্তিষ্ক কতটুকু কাজে লাগিয়েছেন। তামিম, বুলবুল এবং ফারুক আহমেদ, তারা সেই জায়গাটা। আমার সাথে ইস্তিয়াক আহমেদ আছেন এবং নিয়ামুর রশিদ রাহুল আছেন। ইস্তিয়াক ভাই, যে প্রশ্নটা রেখে আমরা গিয়েছিলাম আলোচনা করতে করতে, যে খারাপ লোকদের সাথে সমঝোতা করতে হয় ইলেকশনে, যে ইলেকশনের যে প্রসেস আছে, আপনি না চাইলেও অনেক লোক আসবে। আপনি রাহুল ভাই ভোটে দাঁড়ালে আমি জানি না কত পাবেন। এক সময় আমি নাজমুল আবেদিন ফাহিম যখন এর আগে ইলেকশন করেছিলেন বিসিবিতে পোস্টাল ব্যালট, তখন হয়তো 2-3 ভোট পেয়েছিলেন। পাইলট ভাই একবার 2 ভোট পেয়েছিলেন রাজশাহী থেকে। ইলেকশন করাটা টাফ আপনাদের জন্য। এবং তামিম ইকবাল একবারে আমার একটা ইন্টারভিউতে বলেছিলেন সে আসলে কখনো খারাপ লোকদের সাথে কম্প্রোমাইজ করে বিসিবিতে আসতে চান না। কিন্তু বিসিবির যে গঠনতন্ত্র আছে, সেই খারাপ লোকদের আসার তো পথটা সেখানে তৈরি করা আছে। না, এখানে ভালো খারাপের থেকে বেশি হচ্ছে কিছু ক্রাইটেরিয়ান আছে। ইফ আই এম নট মিস্টেকেন, কনস্টিটিউশনে আমাদেরকে আসলে পুঙ্খানুপুঙ্খভাবে এটা জানতে হবে। আমার যদি ভুল না করে থাকি, আমার মনে হয় সেটা এমপ্লয়িজের ক্ষেত্রেই হোক আর যারা ইলেকশন করবে বিভিন্ন পদে, এদের জন্য কিছু কিছু ক্রাইটেরিয়ানস আছে। দে মাস্ট মিট দোজ ক্রাইটেরিয়ানস টু বি এলিজিবল টু কন্টেস্ট, if I'm not wrong. ক্রিকেট সংগঠক লেখা আছে তো সেখানে। Educational qualification, organizing abilities, yes. Education qualification, organizing abilities and as a player experience. এই 3-4টা ক্রাইটেরিয়ান আছে। এই ক্রাইটেরিয়ানগুলো যদি আমি যদি আমি ভুল না বলে থাকি, ভুল না জেনে থাকি, we need to verify this. যদি এটা থেকে থাকে, কতখানি এটাকে ফলো করা হয়। এখানে ভালো খারাপ থেকে বেশি হচ্ছে কে ফার্স্ট অফ অল খারাপ লোক তো যোগ্য হতে পারে। হু ইজ ব্যাড টু ইউ মে নট বি ব্যাড টু মি, ইউনো। সো আমার মনে হয় যে এইগুলা জিনিস প্রথমত উই মাস্ট রেসপেক্ট দি কন্ডিশনস অফ দি কনস্টিটিউশন অ্যান্ড দেন ইলেকশনের একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা বলে থাকি। লেভেল প্লেয়িং ফিল্ডটা বেসিসটাই তো হচ্ছে এইগুলা। যে কেউ হোক ইলেকশন করতে গেলে আমি চাইবো আমি জিততে, এবং সেটার জন্য আমাকে কিছু কারুকার্য করতে হবে, কিছু কলা কৌশল আমাকে জানতে হবে, ইউনো। ভালো হোক খারাপ হোক, দ্যাটস বিসাইডস দ্য পয়েন্ট। বাট আমাকে তো ফার্স্ট অফ অল আই নিড টু বি কোয়ালিফাইড। যদি এইগুলা কন্ডিশন থাকে, আমি যদি মিট না করি, তারপরে আমি যদি দেন ইউনো what constitution are we talking about? আমরা সেই জায়গাটায় আসবো। রাহুল ভাই, সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদেরকে। উনি কোয়ালিফিকেশনের কথা বললেন, সবগুলো যোগ্যতা আছে। আমরা জানি যে 3 সাবেক 10 জন ক্রিকেটার সাবেকদেরকে মানে কাউন্সিলর করা হয়, 5 জন ন্যাশনাল ক্যাপ্টেন করা হয়। সেই জায়গায় আবার এই কনস্টিটিউশন বলতেছে যে আপনি ভোট করতে পারবেন না। আপনি ভোটার, পৃথিবীর একমাত্র কনস্টিটিউশন সম্মত আপনাকে ভোটাধিকার দেওয়া হয়েছে, আপনি ইলেকশনে দাঁড়াতে পারবেন না। এটা লেখা আছে, মানে ইলেকশনে দাঁড়াতে পারবো না, আমি ভোট দিতে পারবো না। ভোট দিতে পারবেন, কিন্তু ইলেকশনে পরিচালক পদে দাঁড়াতে পারবেন না। সাবেক যে 5 জনকে কাউন্সিলর করা হয় তারা পারবেন না, তারপরে আম্পায়ার্স থেকে যারা আসেন তারা পারবেন না। এটা আসলে বেসিক্যালি এটা অনেক আগেই চেঞ্জ করা হয়েছিল যতটুকু আমি জানি, টু অনার দেম। এই জিনিসটা হলো শুধুমাত্র তাদেরকে অনার দেওয়া হয়, কারণ সাবেক প্লেয়াররা তো এরকম পরিবর্তন হতেই থাকবে। সাবেক তো সাবেকই থাকবে ন্যাশনাল প্লেয়ার, আবার ক্যাপ্টেনরাও তো পরিবর্তন হতে থাকে। তো এটা আসলে বেসিক্যালি যেহেতু ক্রিকেটে এত বছর করে সার্ভ করা হয়, ন্যাশনালকে সার্ভ দিয়েছে বা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে রেসপেক্টটা দেওয়ার জন্য এই কনস্টিটিউশনটা করা, নট টু গিভ দি ভোট অর সামথিং। এটাকে আপনি কোনভাবে নেবেন আমি ঠিক জানি না, বাট আমার কাছে মনে হয় যে এই রেসপেক্টটুকু তো দেওয়া হয়, কারণ আমাদের এখানে তো রেসপেক্টের দেওয়াটা, সেই রেসপেক্টের জায়গা থেকেও তো যেহেতু আপনি ভোটার করেছেন, তাহলে ভোটেও দাঁড়াতে পারেন তারা। না, সেক্ষেত্রে ভোটে তো আপনাকে দাঁড়াতে পারলে তখন তো আপনি ওই সাবেক যে
ক্যাপ্টেন পাইলট যেরকম সাবেক ক্যাপ্টেন দাঁড়িয়েছে না, আকরাম খান দাঁড়িয়েছে না, ফারুক ভাই দাঁড়িয়েছে, এখন যে তিনজনের নামে আপনি করছেন তারা তিনজনই তো সাবেক, তো তারা তো ইলেকশন করবেন, অবশ্যই তারা ইলেকশন করবে। বাট আপনি যখন সিলেকশন করবেন ভোট দেওয়ার জন্য, তখন কি সেই 10 জন ফর্মার ন্যাশনাল ক্রিকেটার এবং 5 জন ক্যাপ্টেনকে আপনি তখন সিলেকশন করবেন যে ভোট দেওয়ার জন্য। So এটার একটাই কারণ, সেটা হলো যে ক্রিকেটাররা যাতে করে ক্যাটাগরি 3-তে আপনি ভোটটা তাকে দিতে পারেন। মানে আমরা এই জায়গাটাই বলি যে কনস্টিটিউশন নিয়ে অনেক রকম কথাবার্তা হয় রাহুল ভাই, যে বলছে যে সাইমন টফেল আসলেন, কিছু চেঞ্জের কথা আপনাদের কথা হয়তো আপনাদের কারোই মাথায় থাকে না অনেক সময়, ওনারা আরও উপর থেকে ভাবেন বলে, যে কনস্টিটিউশন চেঞ্জের ব্যাপারেও অনেক কথা হয় যে এই পরিবর্তন করা উচিত, ঠিক করা উচিত। হ্যাঁ, ঢাকার ক্লাব থেকে 12 জন পরিচালক আসেন 25 জনের মধ্যে, কিন্তু ধরেন এখন তামিম ইকবাল ইলেকশন করছেন, আমি জানি না এর সাথে আর কে সভাপতি পদ হয়তো বা ইচ্ছা প্রকাশ করবো, প্রথমে পরিচালক হতে হবে, কিন্তু কোন কনস্টিটিউশনগুলো চেঞ্জ করা উচিত সেটা আমরা কখনো জানতে পারি না। দেখেন, আপনি জানতে পারেন না, কিন্তু সেটা আপনার ব্যর্থতা। কিন্তু যারা করছে তারা তো জানে, এবং না জানার এখানে কিন্তু কোনো কারণে, বিকজ ইটস অল ওপেন। 2 নম্বর হলো যে আমরা ভোট নিয়ে এত কেন কথা বলতেছি, কি কারণে বলতেছি? এই কারণে বলতেছি বিকজ আমাদের এখন আলটিমেটলি কোনো একজন মানে স্টেবল বোর্ড নাই, ইলেক্টেড বোর্ড নাই। আমরা কিন্তু ওটার জন্যই কাজ করছি আর কি। সো আমাদের ইলেক্টেড বোর্ড বৈধ হবে না অবৈধ হবে আছে, সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে কিন্তু আপনার এখন যারা চালছে বা যারা এখন মানে অ্যাডহক কমিটিতে যারা আছে, তারাই তো আলটিমেটলি কাজগুলি করে যাবে। তো তামিম কিন্তু একটা কথা স্পষ্ট করে বলেছে, যেটা আমি ভুল না বলে থাকি, যে আপনারা যারা যারা মনে করবেন ভোট দিবেন বা ভোটের জন্য দাঁড়াবেন বা নির্বাচনের জন্য দাঁড়াবেন, তারা অবশ্যই দে আর অল ওয়েলকাম। কিন্তু আপনি বললেন যে আমার জানা দরকার, আপনি কি বলতে পারেন যে কনস্টিটিউশনের কখনো শুনেছেন যে এই জায়গাগুলো পরিবর্তন করা উচিত? দেখেন, আমার তো জানার যতটুকু আমার দরকার, সেটা হলো আমার ম্যাচ রেফারি সম্পর্কে লজ অ্যান্ড প্লেইং কন্ডিশন জানা আমার দরকার, নাম্বার 1। নাম্বার 2, আমি যখন ব্যাংকে ছিলাম, প্রাইভেট ব্যাংকে, তার রুলস অ্যান্ড রেগুলেশন জানা আমার দরকার, তা হাউ টু গিভ দিস সার্ভ টু দি মাই কাস্টমার। আমার এখন যেটা দরকার, কাউন্সিলর তখন যখন আমি এখন স্টিল আই ওয়াজ এ কাউন্সিলর ছিলাম, তখন আমার ক্যাটাগরি 3-তে আমার যে কনস্টিটিউশন সেটা কিন্তু আমি জানি, আমার কোয়াবের কনস্টিটিউশন কিন্তু আমি জানি। সো আমার জানার দরকার কিন্তু আমার আছে, সেই জন্য আমি বলছি, আমি আপনাদেরকে মিন করে বলছি না, আমি বলছি যাদের জানার দরকার তার কিন্তু অবশ্যই তারা জানে। বাট আমরা এটা নিয়ে যেটা হচ্ছে সেটা হলো যে আমরা সদুত্তর কিন্তু কার কাছে পাচ্ছি না। ওকে, আমি সেই সদুত্তরের কথা বলছি যে আপনি এক্স্যাক্টলি ওইটা বলতে পারেন যে কনস্টিটিউশন ওই অংশটা আমার পরিবর্তন করতে হবে, ওইটা করতে হবে। দেখেন, কনস্টিটিউশনের পরিবর্তন যদি আপনি করতে চান, বাট কোন অংশটা আপনি পরিবর্তন করলে যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে, সেটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট। আপনি কিন্তু সেটা নিয়ে আলোচনা হয় কিনা, সেটা নিয়ে কেন অবশ্যই আলোচনা হবে না কেন, আলোচনা হয় ঠিকই, বাট করবেটা কারা, বা করার জন্য যে আমাদের যে সর্বোচ্চ সংস্থা এনএসসি, তারা কি আলটিমেটলি তাদের তো আলটিমেটলি গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, আবার নতুন লোক আসছেন, নতুন ডাইরেক্টর পরিচালক চেঞ্জ হচ্ছেন, তারা আবার নতুন কনস্টিটিউশনের জন্য আবার অ্যামেন্ডমেন্ট করছেন, আবার নতুন কনস্টিটিউশনের জন্য তারা আবার যাচ্ছেন। বাট আলটিমেটলি যে কনস্টিটিউশনটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, তার বেনিফিটটা কি ক্রিকেট বা ক্রিকেট বোর্ডের জন্য কি ভালো না ভালো না? আপনারা যে আজকে আমরা যে এখানে দুজন আসছি, আপনার সাথে কথা বলছি, আমরা কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু একটাই, যে ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য। কিন্তু আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্ট, আপনি যদি ফারুক ভাইয়ের কথা বললেন, টিকিটের কিন্তু একটা ডেভেলপমেন্ট কিন্তু চলে যাচ্ছে এখন। কিন্তু দেখেন অনলাইন কিন্তু টিকিট কাটছে, কালোবাজারিদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা নাই। তারপরেও কিন্তু হচ্ছে, তারপরেও যে কালোবাজারি হচ্ছে না তা না, হচ্ছে কিন্তু। আপনি বুলুল ভাইয়ের কথা আপনি যদি বলে থাকেন, বুলুল ভাইয়ের যেমন আপনি একটা HR পলিসি একটা করতে চাচ্ছিলেন, CFO নতুন একটা নিয়োগ দিতে চাচ্ছেন, পেন্ডিং অবস্থা আছে, এটা তামিম কতটুকু করবেন? কারণ তামিমকে আমি এখনই, ইটস টু আর্লি টু কমেন্টস তার কাজকর্মের ব্যাপারে, কারণ আপনি এখন 10-15 দিনের কাজে যতটুকু আপনি দেখবেন, তাতে যেটা আমাদের তামিম একটা তো কথা বলছেন যে একটা স্টেডিয়াম বানাতে হয়তো 5 বছর লাগে, সিদ্ধান্ত নিতে তো 5 দিনের মধ্যে সম্ভব। এক্স্যাক্টলি, আমি ওই জিনিসটা চান কিনা এটা ইম্পর্টেন্ট। তার মাথার মধ্যে এই জিনিসগুলি সবসময় কাজ করছে, এবং সে কিন্তু ইমপ্লিমেন্ট করছে। দেখেন, সে ফার্স্ট ক্লাস প্লেয়ারদের বেতন বাড়িয়েছে, এটা কিন্তু আগেও অনেকে বাড়াতে পারতো, বাড়িয়েছে।
আমাদের ডিপিএল এর আজকে যেটা বললেন যে ফুডিং এর ব্যাপারটা চেঞ্জ করছে, কারণ আপনি দেখেন এটা নিয়ে অনেক ধরনের প্রবলেম হয়। তারপরে আপনি ধরেন ম্যাচ অফিসিয়ালদেরও কিন্তু আমরা একটা প্রস্তাব তাদের দিয়েছি, সেটাও হয়তো তার মাথায় আছে কোনো না কোনোভাবে ডেফিনেটলি হয়তো এটাও এক্সিকিউশন হয়ে যাবে। এই যে হওয়াটা জরুরি। আপনি বিপিএল এ ম্যাচ ফিস থেকে শুরু করে আম্পায়ারদের বেতন ভাতা থেকে শুরু করে একটা লুক্রেটিভ চেঞ্জেস কিন্তু ফারুক ভাই থেকে শুরু করে বুল ভাই করেছে। আমাদের তৎকালীন যে চেয়ারম্যান যিনি ছিলেন ইফতেখার মিঠু ভাই, উনি কিন্তু এটার কিন্তু ভালো ইনিশিয়েটিভের ছিলেন। উনি যতটুকু দিন দায়িত্ব ছিলেন ততটুকু কিন্তু এই কাজগুলি করেছেন, এবং এর আগে যারা ছিলেন তাদের পক্ষ থেকে যতটুকু ডেভেলপ করার দরকার ছিল অ্যাজ পার দি বাজেট ইজ কনসার্ন, সেই অনুযায়ী তারা কিন্তু আমি সেই জায়গাটাই রাহুল ভাই বলছি, তারপর ইস্তেক ভাইয়ের কাছে আসবো যে আপনার গত 2 বছর সব থেকে বেশি আলোচনার মধ্যে দুর্নীতি করেছে, এটা দুর্নীতি, ফারুক আহমেদ তো 200 কোটি টাকা 2-3 বছরে এই জিনিসটা কিন্তু আলটিমেটলি আম্পায়ার ডিপার্টমেন্টের ক্ষেত্রে না কখনো আসে। কিন্তু আপনার তো এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ তাহলে সিএফও পদ, আপনার বর্তমান কনস্টিটিউশনে কিন্তু বলে সিএফও স্পষ্ট করে লেখা আছে। সেখানে এত কিছু পরে সিএফও আপনি যে বলছিলেন যে একদম লাস্ট স্টেজে ছিল আপনি জুনেক্সের সাথে কাজ করতে যেয়ে, তা এটা কেন হয় না? দেখেন মানে লাস্ট 3 বছরের জন্য আপনি যদি চিন্তা করতে মানে 5ই আগস্টের পর থেকে যদি আপনি দেখেন, আপনি তো দেশটাই তো একটা ভালনারেবল পজিশনের মধ্যে আছে, আপনি কোনো কিছু স্টেবল না। আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকার, দেন আবার তাদের ইলেকশনের জন্য আবার নতুন সরকার, দেন আপনার তিনটা বোর্ড প্রধান, এখন পর্যন্ত কিন্তু অ্যাডহক কমিটিতে চলছে, এখনো কিন্তু স্টেবল না। সো আমি একটা আগেই আপনারা বলছি যে আমি আপনার অনেক কথা বলতে পারবো, অনেক কিছু আমরা বলতে পারবো, কিন্তু সমাধান কিন্তু আলটিমেটলি ইলেকশন করেই কিন্তু আপনাকে আসতে হবে। যারা ইলেক্টেড হবে তারাই কিন্তু আলটিমেটলি সমাধান দিতে পারবে। এখন বৈধ কি অবৈধ এটা নির্বাচন নির্ধারণ করবে কিন্তু যারা নির্বাচন পরিচালনা করবেন, যাদের আন্ডারে থাকবে, তারা কিন্তু আলটিমেটলি দে আর দি অ্যাকাউন্টেবল, তারা কিন্তু আলটিমেটলি তাদেরই জবাবদিহিতা দিতে হবে। আমরা আপনারা কি করব, আমরা হয়তো কাজগুলি দেখে যাব যে সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না। তো সঠিকভাবে যদি আমরা না হই, তাহলে আমরা এত ক্রিকেটার ডেভেলপমেন্টের কথা বলে তো আলটিমেটলি কোনো লাভও হবে না। সো মূল জায়গাটা কিন্তু আমাদের ক্রিকেট ডেভেলপমেন্ট। আমাদের পাশেই যে মাঠটা এত বছর ধরে পড়ে আছে, এত বছর ধরে আমরা দেখছি যে সাইনবোর্ড ঝুলে আছে, বাট আলটিমেটলি কিন্তু কাজের কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন হয় নাই। পূর্বাচল স্টেডিয়াম দেখেন আমাদের এখানে, আমি এর আগেও বলেছি, এখনো বলি, যার যে জায়গাটায় এক্সপার্টাইজ আছেন, সেই জায়গাটায় তাদেরকে ইনপুট আপনি না করলে ইউ উইল নট গেট দি প্রপার সলিউশনস, প্রপার রেজাল্ট। ইস্তেক ভাই, আপনার অবাক লাগে না যে প্রশ্নটা যে এতদিন ধরে বিসিবিতে কোনো সিএফও নাই, চিফ ফিনান্সিয়াল অফিসার ছাড়া একটা ক্রিকেট বোর্ড চলছে? আমি মনে করি যেহেতু আমাদের কোনো এইচআর পলিসি নাই, আমাদের তো রিক্রুটমেন্ট তো হবে অন দ্য বেসিস অফ হোয়াট এভার এইচআর পলিসি যদি আমাদের থেকে থাকে, কারণ সেই খুব গুরুত্বপূর্ণ একটা পজিশন সিএফও, হি হ্যাজ টু বি কোয়ালিফাইড, আইদার তার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন হ্যাজ টু বি দেয়ার, প্রপার এক্সপিরিয়েন্স থাকতে হবে। কারণ সিএফও মানে কেন, হি ইজ হ্যান্ডলিং অফ 1415 কোটি টাকার অ্যান্ড লট অফ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস বিভিন্ন দেশ বিদেশের থেকে, হিউজ ওয়ার্ক, তাকে কোয়ালিফাইড হতে হবে, এবং তাকে যে রিক্রুট করবে, সে রিক্রুট করার জন্য তো একটা প্রক্রিয়ার মাধ্যমে তাকে না, ওনারা যেটা জেনক্সের কথা বলছে সেই প্রক্রিয়া মেনেই একদম শেষের দিকে, কিন্তু সেটা whether the HR policy was in place or not, আমি চিন্তা করছি যে আমি HR পলিসি নাই, আমি একটা HR পলিসি করার চেষ্টা করছি, সেটা চিন্তা ভাবনা ছিল হয়তো পাস্ট বোর্ড প্রেসিডেন্টের, তো সেটা কতখানি বাস্তবায়ন হয়েছে আমি জানি না। সেটা হওয়ার পরে দেন কামস দ্য সিএফও অর সিইও অর সিওও, যাই বলি না কেন, তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ম্যানেজার্স উই নিড। শুধু কেবলমাত্র একটা সিএফও উইল নট সলভ ইউর প্রবলেম। টু অ্যাড টু দিস, এটার জন্যই কিন্তু আলটিমেটলি এই কাজগুলি করা হচ্ছিল। বাট একটা জিনিস একটু জানার দরকার বা বলার দরকার, সেটা হলো যে অ্যাডহক কমিটি থাকা অবস্থায় আপনি কিন্তু কোনো নিয়োগ বা কোনো কিছু আপনি করতে দিতে পারবেন না। এটা আমার যতটুকু জানা, কারণ অ্যাডহক কমিটির কাজটা হবে
আপনার এখনকার যে দৈনন্দিন যে নির্বাচন কার্যক্রম করা। সেই কার্যক্রম করে এবং আপনার নির্বাচনটা করা, বাট এর মধ্যে কিন্তু না, এর বাইরেও আমরা অনেক কাজ বুলবুল যখন দেখেছি। ছিল, বুলবুল তো তখন তো একটা ইলেক্টেড হ্যাঁ, না, সেটা ছিল। চেষ্টা হচ্ছিল। না, আমরা এর বাইরেও অনেক কাজ দেখেছি, নিয়োগও সমত ছোটখাটো হয়তো বা হয়েছে দু একটা। হ্যাঁ সেটাও হতে পারে, বাট এটা এখন বাট আমি যেটা বলছি যেটা হলো জুনুক্সের মাধ্যমে যেটা করা হয়, যেটাকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যেটা প্রপার গাইডলাইন যেটা আছে, যেটা এইচআর পলিসি যেটা করা হয় আর কি, যে আপনি একটা রিক্রুটমেন্ট নেবেন, আপনি এখানে বিডি জবস বা অন্য কোনো জায়গায় বা আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ওয়েবসাইট আছে সেটাতে আপনার জব অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আমরা একটা ছোট বিরতি নেব রাহুল ভাই, আপনার কাছে এসেও কথা বলবো এই বিষয়টা নিয়ে। অ্যালেক্স মার্শাল কাজ করেছেন আমরা জানি বাংলাদেশের দুর্নীতির, গত 15 বছর 12 বছর আমরা ক্রিকেটের দুর্নীতির শেকড় বিস্তার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু অ্যালেক্স আসার পর অনেক রকম কাজ হয়েছে দৃশ্যমান কিনা, আপনি তো কাজ থেকে দেখেছেন, সেটা আরো একটু বলতে পারবেন ক্রিকেটার অ্যাজে। ইস্তেক ভাই একটু অ্যালেক্স মার্শালের কাজটা নিয়ে যদি বলেন আমাদেরকে। বাংলাদেশের ক্রিকেটের দুর্নীতি দমন ইউনিট যেটা ছিল অনেকটা অন্যরকমই ছিল, অনেক সমালোচনা ছিল, সেই জায়গায় অ্যালেক্স মার্শাল যখন কাজ করতে আসলেন তখন অনেক কিছুই বদলে যাওয়ার স্বপ্ন দেখা হয়েছিল, খোল নলচে পাল্টে ফেলার কথা বলা হয়েছিল এবং কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। রাহুল ভাই, আমরা যদি মনে করি যে আমাদের ফারুক ভাইয়ের সময় বিপিএল একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি গঠন করা হয়েছিল, সম্ভবত তারা 1000 পৃষ্ঠার কাছাকাছি আমি ভুল হতে পারে, একটা বিভিন্ন রকম কথা বলেছিলেন, কি কি করা যায় সেরকম জানিয়েছিলেন। এরপর অ্যালেক্স মার্শাল আসলেন, কাজ করলেন, আপনি তো দেখেছেন কাজটাকে, মানে ওর ইম্প্যাক্ট আসলে কীরকম ছিল? আমাদের দেখাটার কাজটা হলো যে আমরা যখন যখন আমরা খেলেছি, বিপিএলটা খুব স্মুথলি গিয়েছে। 82% আপনার ফ্ল্যাগ আমাদের বিপিএলটা হয়েছে, প্লাস আমাদের আম্পায়ারিংয়ের পারফরমেন্স বলেন বা টিমদের পারফরমেন্স বলেন, সব দিক থেকে কিন্তু একটা ভালো 80%-এর মতন আমাদের কিন্তু ভালো গিয়েছে। আমরা কেমন করে বুঝতাম, বিকজ বিং এ ম্যাচ রেফারি আমাদের আশেপাশে বিভিন্ন অ্যান্টি কারাপশনস এবং অন্যান্য ইউনিট যারা কাজ করে তাদের সাথে আমাদের কাজ করতে হয়। তারা আমাদেরকে রিপোর্ট দিত, আমাদের সাথে কথা বলতো, সো আমরাও তাদের সাথে একত্রিতভাবে কাজ করেছি এবং আমরা খুব স্মুথলি কিন্তু টুর্নামেন্ট আমাদের এখানে শেষ হয়েছে। এর ফাঁকে যে হবে কি হবে না এটা কিন্তু আলটিমেটলি অ্যালেক্স মার্শাল এবং তার ইউনিট কিন্তু ভালো বলতে পারবে। 1000 পৃষ্ঠা হোক বা 2000 পৃষ্ঠা হোক, হোয়াট এভার ইট ইজ, এটা কিন্তু তাদের পার্ট টু গিভ দি রিপোর্ট টু দি বোর্ড সাবমিট করেছে। এখন ওইটা আমি জানি না যে চুক্তিতে কি আছে, এটা সাবমিট করার পরে কি আদৌ কি এটা মিডিয়াতে প্রকাশ করার রাইট আছে কি আছে না, বা এই ব্যাপারগুলি কিন্তু আসলে এই ব্যাপারটা আমি বলতে পারবো না, টু বি অনেস্ট। বাট আমার যে গন্ডি মানে ম্যাচ রেফারির যে পার্টটুকু, সেই পার্টটুকু আমি যখন ম্যাচ পরিচালনা করেছি, আমার যেসব ম্যাচের আমি দেখেছি যে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এবং স্মুথলি এখানে কাজগুলি করতে পেরেছে এবং আমার কাছ থেকে তেমন কোন রকম কোনো রিপোর্ট আমরা কোনো প্লেয়ার বা আগের অভিজ্ঞতা থেকে অনেক স্মুথ কাজ হয়েছে আর কি। ডেফিনেটলি অনেক স্মুথলি কাজ করেছে। আপনার অ্যাকাউন্টেবিলিটি ছিল, আপনার ফোন বা ডিভাইসেস যেটা আইসিসিতে যেভাবে রেস্ট্রিকশন থাকে ঠিক সেই রকমইভাবে রেস্ট্রিক্টেডভাবেই চালু করা হচ্ছে। প্লাস বিসিবিতে যে অ্যান্টি কারাপশন ইউনিট যেটা আছে আমাদের এখানে, তাদেরকেও কিন্তু অনেক ক্লাস এবং কোর্সগুলি করিয়েছে হাউ টু ইমপ্লিমেন্ট এবং কিভাবে কিছু লোক তৈরি করে ফেলা যায়, বিকজ সবসময় তো এবং এটা কিন্তু অনেক হাই এক্সপেন্সিভ একটা জায়গা। তো আমাদের এখানে যারা লোকালি যারা কাজ করে তারাও লোকাল ক্রিকেটেও কিন্তু তারা কিন্তু ভালো ইমপ্লিমেন্ট করে। আরেকটা জিনিস একটু বলে রাখি, আপনি লাস্ট পাকিস্তান সিরিজ বা এখন নিউজিল্যান্ড সিরিজে আমাদের যারা আইসিসির যারা অ্যান্টি কারাপশন আগে কিন্তু আসতো, এখন কিন্তু আমাদের দেশেই কিন্তু তারা কাজ করছে। ইভেন আজকে তামিম বলেছিল যে ডিপিএল এ কেউ মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে পারবে না, মানে খুবই সচেতন। এবং এটা কিন্তু আজকের থেকে না, এবার কিন্তু 2-3 বছর আগের থেকেও কিন্তু এই জিনিসটাই হয়ে আসছে। কিন্তু আমাদের তো সবসময় ওই যে ক্লাবের যে কর্মকর্তা তারা কিন্তু এই জিনিসগুলি বুঝতে চায় না, বাট এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল থাকা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি আপনাকে নিজেকে কোশ্চেন করতে হবে যে আমি কি আদৌ কি ক্রিকেটটাকে আমি পলিউটেড করছি না আমি ক্রিকেটের জন্য খেলছি, যে ক্রিকেট আমাকে ব্রেড অ্যান্ড বাটার দিচ্ছে। ইস্তেক ভাই, মানে এই যে বললেন, আমি একটু আগে খারাপ লোকের কথা বলছি, খারাপ একটা আর কি, অ্যালেক্স মার্শাল এসেও বাংলাদেশের ক্রিকেটে নিশ্চয়ই খারাপ লোকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাইমন টোফেল এসে যারা আজকে আম্পায়ারিং নিয়ে অনেক কিছু করতো, ভালো আম্পায়ার ছিল বাংলাদেশে, খারাপ লোকদেরকে ফোন করে আনা হতো, তারপরে কোনো একটা অংশ
ক্ষতিগ্রস্ত হয়েছে সাইমন ট্রফেল আসার জন্য। তারপর এইচআর পলিসি করলেও হয়তো বা কোনো অংশ ক্ষতিগ্রস্ত হতো। মানে এই যে খারাপ লোকরা এই কাজগুলো করার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা গত 12 বছরও হয়নি, আপনার কি মনে হয় মানে ওই যে অংশটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে খারাপ লোক, তারাও নিশ্চয়ই বসে থাকবে না বাংলাদেশের ক্রিকেটে? দেখেন, আমাদের ক্রিকেটে এখানে হু আর দি স্টেক হোল্ডার্স, এখানে ক্লাবের থেকে রিপ্রেজেন্টেশনস হয়, বিভিন্ন জেলা থেকে হয়, আইদার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়, ক্লাব লেভেল থেকে যারা আসে তারা ক্লাবের ইন্টারেস্টটা দেখবে। এখানে প্রতিটা স্টেপে কনফ্লিক্ট ইন ইন্টারেস্ট প্রচুর। এখানে এথিক্স বলতে I doubt if anybody knows the essence of ethics. I doubt কেউ এখানে conflict in because here যারা আসে for the welfare of cricket, the development of cricket, morally they'll have to have certain moral standards, ethical standards. What is ethical standard? What is moral standard? What is conflict in interest? কতজনে বুঝে এখানে? তো আপনি অ্যালেক্সের কথাই বলেন আর সাইমন ট্রফেলের কথা বলেন, শিওর এখানে অনেকে আহত হবে, তো সেটাকে এক্সিকিউট করতে দেবে কি না সেখানেও কিন্তু এখানে কিন্তু প্রেশার গ্রুপস আছে, রাইট ফ্রম দ্য প্রেসিডেন্ট টু এভরি লেভেল দের ইজ এ প্রেশার গ্রুপ ওয়ার্কিং। ইউ ক্যানট ওয়ার্ক, দের ইজ নাথিং ইউ ক্যান ডু। তাদেরকে আমি কি বলবো, দের ইজ নাথিং ইউ ক্যান ডু টু স্টপ দিস করপশনটাকে ইয়ে করতে গেলে। As I said, cricket is a gentleman's game. Cricket creates character. আপনার কোড অফ কন্ডাক্ট, I'm sure এগুলা তোমাদেরকে প্রতিনিয়ত প্লেয়ার্সদেরকে এগুলা বোঝাতে হয়। Of course. There is a certain moral standard, code of conduct, অনেক কিছু আসে because you cannot do anything that will bring in disrepute to the game. The game is above everything. If I'm not wrong, so to add to this, এই যে আপনি যে কথাটা বললেন, আমি একটা প্রেজেন্ট একটা উদাহরণ দিই আপনাকে। লাস্ট আমরা যে এনসিএল খেললাম, বিসিএল আমাদের প্রি সিরিজ মিটিংয়ে আমাদের একজন খুবই নামকরা একজন, নাম বলি না, আমাকে জিজ্ঞেস করছে যে বলবে আপনাদের যে আম্পায়াররা যে এখানে আমরা যে ম্যাচ রিপোর্টগুলি আমরা দেই, তো আপনাদের ম্যাচ রিপোর্টগুলি যখন হয় তখন এই ম্যাচ রিপোর্টগুলি কার কাছে যায়? এটা কিন্তু খুবই একটা মানে ডিসগ্রেসফুল, ডিসরেসপেক্ট কথা বলা। কিন্তু আম্পায়ারদের কিন্তু আপনি প্লেয়ারদের, আমরা কিন্তু আম্পায়ার বা ম্যাচ রেফারি যেটা বলেন তারা কিন্তু একটা রেসপেক্টেবল জায়গা, যে জায়গাটাকেও কিন্তু আমরা 3-4 বছর ধরে এই জায়গাটুকু কিন্তু আমরা তৈরি করেছি। এবং এটার পিছনে আইসিসির আম্পায়াররা আছে, ম্যাচ রেফারিজ আছে, কর্মকর্তারা আছে, বোর্ড কর্মকর্তারা আছে, তারা হেল্প করেছে। এবং তাদের কারণেই কিন্তু আজকে আপনি দেখবেন আম্পায়ার সেক্টরটা কিন্তু অনেক ভালো করছে, সুনামের সাথে করে আসছে। সৈকত থেকে শুরু করে মুকুল, গাজী, তানভীর, ম্যাকসুমন সবাই ভালো করছে। ম্যাচ রেফারিরাও আমরা বিভিন্ন জায়গায় এখন আইসিসি লেভেলের বিভিন্ন ইভেন্টে আমরা যাচ্ছি। বাট তারপরেও কিন্তু আমাদের এই ডায়লগগুলি শুনতে হচ্ছে যে আমরা যে রিপোর্টটা দেই, ম্যাচ রিপোর্টের রিপোর্টস অন আম্পায়ার, ফিডব্যাকস অন আম্পায়ার, তো আপনাদের রিপোর্টগুলি কি কেউ দেখে না? সো ক্রিকেট যারা ছাত্র বা যারা টিচার, তাদের কি কখনো কোনো সময় ইভ্যালুয়েশন হয়? ছাত্ররা কিন্তু সেই ইভ্যালুয়েশন করতে পারে। আপনি একটা পিকিং আপ ফ্রম হিয়ার, এখানে কিন্তু এখানে কিন্তু একটা এথিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলছে। এখানে কিন্তু স্ক্রিনিং সে কি রিপোর্ট দিচ্ছে, whether he is being biased or not, হ্যাঁ, তো তাকে আবার ইফ যদি কোনো ওখানে বায়াসনেসের গন্ধ পায়, he will be corrected, কিংবা তাকে পয়েন্টস ডিডাক্ট করা হবে, কিংবা কিছু ডিমেরিটস পয়েন্টস তাকে দেওয়া হবে। there is no scope at all in not carrying out the highest level of এই যে রিপোর্টগুলি যে করা হচ্ছে, এই রিপোর্টগুলি কিন্তু সাইমন ট্রফেলই কিন্তু আলটিমেটলি এই কাজগুলি আমাদের শিখিয়ে যাচ্ছে, এবং যে জিনিসটা কিন্তু আগে কখনো হতো না। তো এই যে এখন যে কোশ্চেনগুলি, তার মানে কি, যে কোশ্চেন করেছে তার কিন্তু দোষ আমি দিব না, কারণ সে কিন্তু এটার ভিকটিম, সে কিন্তু ভিকটিম ছিল এক সময়, বাট এখন কিন্তু এই জিনিসটা নাই।
এই জিনিসটা রোধ করার জন্য কিন্তু আমাদেরকে অনেক জায়গার থেকে আমাদেরকে খারাপ হতে হচ্ছে, বাট আমরা কিন্তু তাদের সাথে কিন্তু আমরা খারাপ Compromise করেন না। না, আমরা কিন্তু কম্প্রোমাইজ করছি না, আমরা কিন্তু স্পোর্টিংলি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমরা কিন্তু তাদেরও দোষ দিচ্ছি না, বিকজ 5-6 বছর আগে এরকমই এনভায়রনমেন্ট ছিল, আমরা এবং আসলে তাই- আমরাও কিন্তু খুবই লজ্জিত থাকতাম। রাহুল ভাই, ইস্তেক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম, আমরাও চাই যে ওই যে খারাপ প্রেশার গ্রুপ তার সঙ্গে এই কম্প্রোমাইজটা যেন কেউ না করে। আই হোপ ক্রিকেটের সো, আই হোপ সো। দেখা হবে নিশ্চয়ই। দর্শক, আমরা তামিম ইকবালের ওই কথাটা দিয়েই শেষ করতে চাই। তিনি ইন্টারভিউতে যেমনটি বলেছিলেন যে তিনি কখনো কোনো খারাপ লোকের সঙ্গে এই কম্প্রোমাইজ করে আসবেন না ক্রিকেটে। নিশ্চয়ই তামিম ইকবাল বাংলাদেশ টিমের সাবেক অধিনায়ক, এবং যার তিনি এত চিন্তা করেন বাংলাদেশে ক্রিকেট নিয়ে, এত মানুষ যাকে ভালোবাসে, নিশ্চয়ই ওই খারাপ শক্তির সাথে কোনো রকম সমঝোতা তাকে করতে হবে না। ভালোবাসাটাই তার জন্য যথেষ্ট বাংলাদেশের ক্রিকেটের জন্য। ভালো থাকবেন, দেখা হবে আগামী শনিবার একই সময়।